নাও বই নাও সবাই। ষষ্ঠ অধ্যায়, চ্যাপ্টারের নাম কি? ষষ্ঠ অধ্যায়ের নাম প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান। প্রোগ্রাম কি কেউ বলতে পারো? প্রোগ্রাম কি? না, পরীক্ষায় আসলো ছোট প্রশ্ন, প্রোগ্রাম কি তুমি লিখে কম্পিউটারের মাধ্যমে, এই এক শব্দ, এটা আর কিছু নেই। এরপরে এক ধরনের কম্পিউটারের ভাষা। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? প্রোগ্রাম প্রোগ্রাম কি? প্রশ্ন হচ্ছে প্রোগ্রাম কি? কোড। তোমাকে প্রশ্ন দিল প্রোগ্রাম কি, তুমি উত্তরে লিখলে কোড। 2 নাম্বার দিবে তোমার স্কুল। এটা তো আরেক দিকে চলে যাচ্ছে। 01 প্রোগ্রাম মানে হচ্ছে অনেকগুলো নির্দেশের সমষ্টি। প্রোগ্রাম মানে হচ্ছে কি? নির্দেশের সমষ্টি। আমরা যদি কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা অ্যাপস দেখি, দেখবো এখানে অনেকগুলো কমান্ড আগে থেকে দেয়া আছে। তুমি একটা গেমসের কথা ধরো, কোন বাটনটা চাপ দিলে কি হবে, বা একটা প্লেয়ারে কোন বাটনটা চাপ দিলে সাউন্ড বাড়বে, কোনটা দিলে সাউন্ড কমবে, এগুলো আগে থেকে সেট করা, নাকি মোবাইল নিজে থেকে করে? এগুলো অবশ্যই প্রোগ্রামটা আগে থেকে কি করা, রেডি করা। অনেকগুলো নির্দেশ দেয়া আছে। আমরা যদি একটা গেমসে ধরো কয়েক হাজার রকমের বাটন আছে, লেভেলে গেলে বিভিন্ন বাটন তৈরি হচ্ছে, নতুন নতুন, এক এক বাটনে এক এক কাজ করছে। তাহলে অনেকগুলো নির্দেশের সমষ্টিকে আমরা বলবো কি? প্রোগ্রাম। ছোট প্রশ্নগুলো তোমরা খাতায় নোট করবা, এরপর বইয়ের সাথে আবার অথবা বইয়ে মার্ক করবা। সবগুলো সংজ্ঞা তোমাদের বইয়ে নাই, এই জন্য এগুলো লিখে নিবা। প্রোগ্রাম হলো অনেকগুলো নির্দেশের সমষ্টি। দ্রুত লিখবা, আমরা ক্লাস থিওরি অংশ শেষ করবো আজকে। হয়েছে? এরপর আসছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রাম গুলো লিখতে হলে, রচনা করতে হলে একটা ভাষার দরকার। যে ভাষায় প্রোগ্রাম রচনা করা হয় বা যে কোড ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামের ভাষা বলে। তাহলে প্রোগ্রাম হচ্ছে নির্দেশের সমষ্টি। সেই নির্দেশগুলো দিতে হলে যে ভাষায় বা যে কোডে লিখতে হবে, সেই কোডটাকে বলা হচ্ছে কি? প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম জানো দুই একটা? পাইথন, জাভা, আর সি, সি প্লাস প্লাস, অ্যালগোল। হ্যাঁ, তো আমাদের এখানে পড়তে হবে কোনটা? পাইথন। ঠিক আছে, এরপর দেখো মেশিন কোড বা মেশিন ভাষা। কম্পিউটার কোন ভাষা বুঝে? কম্পিউটার কোন ভাষা বুঝে? বাইনারি ভাষা। কিরকম? আমরা আগে থেকে 0-1 বুঝে। আমরা একটা জিনিস সবসময় ব্যবহার করি, কম্পিউটার কি বুঝে? 0-1 বুঝে, আর কিছু বুঝে না। মূর্খ তাহলে, খালি 0 আর 1 বুঝে। এর চেয়ে তো আমরা ভালো বুঝি, তাহলে 2, 4, 5 পর্যন্ত বুঝি অন্তত। ও শুধু কি বুঝে? 0 আর কি 1। এই 0-1 দিয়ে আসলে কি বুঝে? 0-1 দিয়ে কি বুঝে? তোমরা ডিজিটাল ডিভাইস আর অ্যানালগ ডিভাইস এই শব্দটা শুনছো? আমরা যে কম্পিউটার, মোবাইল, এগুলোকে কি ধরনের ডিভাইস বলি? ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস আর অ্যানালগ ডিভাইসের মধ্যে পার্থক্য কি? অ্যানালগ ডিভাইস হচ্ছে ফ্যান, টিভি, লাইট, এগুলো হচ্ছে অ্যানালগ ডিভাইস। ইলেকট্রিক কিন্তু অ্যানালগ। এদের মধ্যে পার্থক্য কি? এদের মধ্যে ভোল্টেজের একটা পার্থক্য আছে।
যারা সায়েন্স পড়ছো বিভব পড়ছো তো ভোল্টেজ, ভোল্টেজের ব্যবহারের একটা পার্থক্য আছে। ডিজিটাল ডিভাইস আর অ্যানালগ ডিভাইসের প্রধান পার্থক্য হচ্ছে তাদের ভোল্টেজের ব্যবহারে। অ্যানালগ ডিভাইস গুলো অনেক রকমের ভোল্টেজ ব্যবহার করে, এদের ভোল্টেজ হাই থাকে, যেমন আমাদের 220, 440 বা 110 ভোল্ট এই ধরনের ভোল্টেজ ব্যবহার করে। কিন্তু ডিজিটাল ডিভাইস গুলো শুধু দুটো ভোল্টেজ ব্যবহার করে, একটা হচ্ছে 0 ভোল্ট আর একটা হচ্ছে 5 ভোল্ট। 0 ভোল্ট আর কি 5 ভোল্ট। এই 0 ভোল্ট মানে হচ্ছে 0 আর 5 ভোল্ট মানে হচ্ছে 1। 0 আর 1 কোনো সংখ্যা বোঝায় না কম্পিউটারে। আমরা যে বলি কম্পিউটার 0 1 এ কাজ করে, 0 1 আসলে কোনো সংখ্যা না। 0 মানে হচ্ছে সে 0 ভোল্ট বুঝতেছে, আর 1 মানে হচ্ছে তার কি ভোল্ট 5 ভোল্ট। ঠিক আছে, আমরা এই যে মনে করো তোমরা কোথাও দেখে থাকবে এই ধরনের লাইন, দেখছো কোথাও এগুলো? এটা মানে হচ্ছে 0 ভোল্ট, এখানে মানে হচ্ছে 5 ভোল্ট। এটা মানে হচ্ছে 0, এটা মানে হচ্ছে 1, এটা 0, এটা 1, 0 0 1 1। কম্পিউটার কাজ করে এটাই, সে ভোল্টেজটাকে বিভিন্ন কিসের নির্দেশে কি করে রূপান্তর করে। তার জন্য তার হার্ডওয়্যার এবং বিভিন্ন ধরনের কিসের দরকার হয়, সফটওয়্যার দরকার। এই যে 0 1 এ লিখিত এই জিনিসগুলো হচ্ছে মেশিন কোড। এটা হচ্ছে কি কোড, মেশিন কোড। তাহলে মেশিন কোড কাকে বলে যদি প্রশ্ন হয় কি লিখবো, 0 1 এর সমন্বয়ে তৈরি বাইনারি কোড, যেটাকে আমরা কি বলবো মেশিনের ভাষা বা মেশিন কোড বলি, যা ডিজিটাল ডিভাইস গুলো সরাসরি বুঝতে পারে। অর্থাৎ মেশিন কোডটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। তাহলে আমাদের যে ভাষা সেটা কম্পিউটার সরাসরি বুঝবে না। যেমন কেউ একজন বলছে প্রোগ্রামের ভাষা হচ্ছে মেশিনের ভাষা, না। আমরা যে ভাষায় প্রোগ্রাম লিখি, পাইথন ভাষা কম্পিউটার সরাসরি বুঝবে না। কম্পিউটার ওইটাই বুঝবে শুধু 0 আর 1। পাইথন তো আমরা 0 আর 1 দিয়ে লিখবো না। আমি পাইথনে কোনো একটা প্রিন্ট করার জন্য লিখলে কি লিখবো, প্রিন্ট। তো প্রিন্ট তো আমি বুঝতেছি, সে তো প্রিন্ট শব্দ বুঝবে না। কম্পিউটার এবিসিডিও বুঝে না, তার জন্য সবই লাগবে কিসে, 0 এবং 1 এ। তাহলে আমরা কোড লিখতেছি তো এইভাবে, সে বুঝবে কিভাবে, 0 আর 1 দিয়ে। তো এটাকে এই ভাষায় নেওয়ার জন্য আর একটা সফটওয়্যারের দরকার হয়, সেই সফটওয়্যারটাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। কি নাম এটার, অনুবাদক প্রোগ্রাম। অনুবাদকের কি কাজ, কাকে কাকে রূপান্তর করবে, মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করবে। মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায়। যে সফটওয়্যার বা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে অনুবাদক সফটওয়্যার বলে। এখন আমরা কোন ভাষা লিখবো বলতেছি, আমাদের চ্যাপ্টারটা কোন কোন ভাষার, পাইথনের। পাইথনের তো পাইথন ছাড়াও তো আরো ল্যাঙ্গুয়েজ আছে, ওগুলো কি সবগুলো কি পাইথনের মতো না, এক একটা ল্যাঙ্গুয়েজে স্ট্রাকচারে এক এক রকম। এই সবগুলো ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারকে বুঝাতে হলে কি করতে হবে, অনুবাদ করা লাগবে। এই কারণে আরেকটা সংজ্ঞা আছে দেখো, মেশিন ভাষা ব্যতীত অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রাম। মেশিন ভাষা মানে কি, 0 1। তুমি যদি কোনো প্রোগ্রাম 0 1 এ লিখতে পারো তাহলে সেটা রূপান্তর করা লাগবে না। এখন 0 1 এর লেখা অনেক বেশি কষ্টসাধ্য, 0 1 আমাদের জন্য সহজবোধ্য কোনো ভাষা না। তাহলে 0 1 ব্যতীত বা মেশিন কোড ব্যতীত অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে যে প্রোগ্রাম তাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। ও তাহলে অনুবাদক প্রোগ্রাম কি কি কাজ করে, মেশিন ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় যদি প্রোগ্রাম লেখা হয় সেটাকে মেশিন ভাষায় কি করে, অনুবাদ করে বা রূপান্তর করে। কারণ কম্পিউটার বুঝবে কোন ভাষা, মেশিন ভাষা, এটা কম্পিউটারের ভাষা। এই অনুবাদক প্রোগ্রাম দুই ধরনের, একটা হচ্ছে কি কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। কম্পাইলার কম্পাইল করবে, যার অর্থ অনুবাদ করা। ইন্টারপ্রেটার ইন্টারপ্রেট করবে, এর অর্থ কি করা, অনুবাদ করা। দুটোর কাজ একই, কিন্তু তাদের কাজ করার পদ্ধতি কি ভিন্ন। কম্পাইলার আর ইন্টারপ্রেটার ভিন্নভাবে কাজ করে, কিন্তু দুইটাই একই কাজ করে।
সেটা হচ্ছে অন্য ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। এখন কাজ করে কিভাবে দেখো, কম্পাইলার সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তর করে। এখন একদম শুরুতে আমরা প্রোগ্রামের একটা সংজ্ঞা বলছি, প্রোগ্রাম মানে হচ্ছে অনেকগুলো নির্দেশের সমষ্টি। ধরো আমি একটা প্রোগ্রাম লিখলাম যেখানে 20টা লাইন বা 20টা নির্দেশ আছে, 20টা কমান্ড আছে। এখন কম্পাইলার দিয়ে যদি সেটাকে আমি অনুবাদ করতে যাই, তাহলে কম্পাইলার কি করবে, পুরো প্রোগ্রামটা একসাথে পড়ে ফেলবে, পড়ে তারপরে সে কি করবে, অনুবাদ করবে। পুরো প্রোগ্রাম একসাথে পড়ে তারপরে অনুবাদ করবে কে, কম্পাইলার। ইন্টারপ্রেটার কি করে, একটি একটি করে নির্দেশ, ধরো আমার প্রোগ্রামে 20টা নির্দেশ আছে, সে কি করবে, 20টা নির্দেশের প্রথম নির্দেশটা পড়বে, এটাকে আগে অনুবাদ করবে, প্রথম নির্দেশ পড়ে অনুবাদ করবে, তারপরে সে কোথায় যাবে, দ্বিতীয় নির্দেশে যাবে, তারপর সেটাকে অনুবাদ করবে। তাহলে কোনটা সুবিধাজনক মনে হচ্ছে, কম্পাইলার। কেন, সময় কম লাগবে, এই জন্য সুবিধাজনক মনে হচ্ছে। কারো কাছে কি ইন্টারপ্রেটার সুবিধাজনক মনে হচ্ছে না, এখন পর্যন্ত না। আচ্ছা আমরা দেখি আরো কিছু পার্থক্য দেখি, তাহলে বুঝতে পারবো। প্রথমটা কি বললো, কম্পাইলার একটি অনুবাদক প্রোগ্রাম যা কি করে, উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষায় লেখা একটি সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। কম্পাইলার একসাথে অনুবাদ করে, একটু আগে পড়ছি আমরা। আর এটা কি করে, লাইন বাই লাইন অনুবাদ করে। লাইন বাই লাইন মানে, লাইন বলতে এখানে একটা আমাদের ইংরেজির লেখা লাইন না, এটা একটা কমান্ড, একটা নির্দেশ যেখানে শেষ হবে ততটুকু পর্যন্ত সে একসাথে কি করবে, অনুবাদ করবে। যেহেতু সে একসাথে অনুবাদ করে, তাহলে তার জন্য প্রোগ্রাম নির্বাহে সময় কি লাগবে, কম লাগবে, আর ওর জন্য সময় কি লাগবে, বেশি লাগবে। কম্পাইলার দ্বারা যদি আমরা একটা প্রোগ্রাম অনুবাদ করি, পুরো প্রোগ্রামটাকে সে একসাথে একবারে কি করবে, 0-1 এ নিয়ে যাবে, এবং পরের বার প্রোগ্রামটা রান করলে আর 0-1 এ নিতে হবে না, অর্থাৎ আরেকবার কম্পাইল করতে হবে না। তাহলে এটা একটা সুবিধা, একবার কম্পাইল করলে তাকে দ্বিতীয়বার আর কি করতে হবে না, কম্পাইল করতে হবে না। আমরা একবার প্রোগ্রাম রান করলে সে একসাথে কম্পাইল হয়ে যাবে। একটা প্রোগ্রাম প্রতিবার কাজ করার পূর্বে তাকে আর পুনরায় কম্পাইল করার দরকার হয় না, অনুবাদ করার দরকার হয় না। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে যেহেতু সে লাইন বাই লাইন অনুবাদ করে, আমি কোনো কারেকশন করলাম বাকি, তাহলে আবার আমাকে পুরোটা কি করতে হবে, কম্পাইল করতে হবে। পরেরটাতে বলছে কম্পাইলার দ্বারা যদি একটি প্রোগ্রাম অনুবাদ করলে পূর্ণাঙ্গ যান্ত্রিক প্রোগ্রাম অর্থাৎ 0-1 এ পুরোপুরি একসাথে চলে যাবে, আর এটার ক্ষেত্রে কি করবে, পুরোটা একসাথে যাবে না। এটা একই কথাগুলো, এই কথাগুলোই ব্যাখ্যা দেওয়া হচ্ছে। শেষে আসতো দুটো শব্দ, একটা হচ্ছে ডিবাগিং আর একটা হচ্ছে টেস্টিং। টেস্টিং কি, আমি একটা প্রোগ্রাম রেডি করলাম, যে কোনো একটা প্রোগ্রাম লিখলাম, প্রোগ্রামটা কাজ করে কিনা সেটা যাচাই করতে হবে। আমি যোগ করার একটা ক্যালকুলেটর তৈরি করলাম, তাহলে আমি আমার জানা সংখ্যা, আমি ধরলাম একটা 3 একটা 5 যোগ করলে আমি জানি যে 8 হয়, তো আমি ক্যালকুলেটরে চেক করে দেখবো আমারটা 8 হয় কিনা। আমার জানা মান দিয়ে আমি প্রোগ্রামটাকে নির্বাহ করে দেখবো যে সঠিক উত্তর দেয় কিনা, এটাকে বলা হয় কি, টেস্টিং। আর যদি প্রোগ্রামে কোনো ভুল থাকে, সেই ভুলটা সংশোধন করার নাম হচ্ছে ডিবাগিং। ডিবাগিং মানে কি, ভুল সংশোধন করা। ডিবাগিং মানে কি, ভুল সংশোধন। এখন কম্পাইলার কিভাবে অনুবাদ করে, একসাথে। ধরো তুমি আমাকে এই একটা বই দিলে, এখানে 50টা পৃষ্ঠা আছে, এখানে তুমি কিছু লিখছো, আমি পুরো 50 পৃষ্ঠা পড়ে শেষ লাইনে গিয়ে বললাম তোমাকে এখানে ভুল আছে, তুমি কি করবা, পুরো 50 পৃষ্ঠা আবার তোমাকে চেক করতে হবে কোথায় ভুল আছে। আর যদি আমি এই পৃষ্ঠা পড়লাম, পরে এখানে বললাম ভুল আছে, অথবা এই পৃষ্ঠা তোমার ভুল নাই, এই পৃষ্ঠায় গিয়ে বললাম ভুল আছে, তাহলে তুমি বুঝবে যে এখানে ভুল আছে। এই সমস্যাটা কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে হয়। কম্পাইলার যখন পুরো প্রোগ্রামটা একসাথে গিয়ে শেষে বলবে কি আছে, ভুল আছে, তখন তুমি ভুল খুঁজে নেওয়া কঠিন হয়ে যাবে। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কি হবে, ধরো প্রথম লাইনে ভুল নেই, দ্বিতীয় লাইনে গিয়ে বললো কি আছে, ভুল আছে, তখন তুমি ভুল দেখে বুঝবে যে এটা দ্বিতীয় লাইনে আছে, তার থেমে যাওয়া দেখে বুঝবে কোন লাইনে ভুল আছে, দ্বিতীয় লাইনে, তাহলে ভুলটা খুঁজে নেওয়া সহজ। এই কারণে দেখো টেস্টিং ও ডিবাগিং এর ক্ষেত্রে কম্পাইলার ধীর গতি, অর্থাৎ এটাতে সময় বেশি লাগবে। সময় কম লাগে কখন, যদি প্রোগ্রাম ঠিক থাকে, প্রোগ্রাম নির্বাহ করতে এক্সিকিউশনের সময় কম লাগবে। কিন্তু ভুল থাকলে সেই ক্ষেত্রে ভুল খুঁজে নেওয়া, ভুল সংশোধন করার ক্ষেত্রে কম্পাইলারের সময় কি লাগবে, বেশি লাগবে।
কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে এখন সময় কম লাগবে। তাহলে দুই দিকে সুবিধা। তোমার প্রোগ্রামে যদি কোনো ভুল না থাকে তাহলে কোনটা সুবিধা? কম্পাইলার। কিন্তু প্রোগ্রামে যদি ভুল থাকে সেক্ষেত্রে ইন্টারপ্রেটার সুবিধা। ক্লিয়ার? এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। 2 নম্বরের জন্য আসলো চেষ্টা করবা 4-5টা লেখার জন্য। তোমরা স্কুলে কত লাইন লিখো 2 নম্বরের প্রশ্নগুলো? 1 পৃষ্ঠা। 1 পৃষ্ঠার কম লিখলে নাম্বার কম দিতে পারে। 1 পৃষ্ঠা অন্তত সময় থাকবে পরীক্ষায়, 5টা প্রশ্ন লিখতে হবে যদি। আচ্ছা, এরপরে দেখো শব্দটা কি? ভেরিয়েবল বা চলক। শুনছো নাম কখনো? কোথায় শুনছো? চলক শব্দটা কোথায় শুনছো? প্রোগ্রাম বাদ দিয়ে ম্যাথে চলক শব্দটা শুনছো তো? তাহলে কাকে বলে বলো তো চলক? অজানা রাশিকে। হ্যাঁ, আমাদের মোটামুটি সব স্টুডেন্টের একটা সমস্যা কি জানো? আমরা ম্যাথ বই খুলে প্রথম অনুশীলনীতে চলে যাই সবাই। এটা সবার ক্ষেত্রে হয়। অনুশীলনী ধরে অঙ্ক করা শুরু করে দিই, অঙ্ক জানি তো সব জানি, কিন্তু অনুশীলনী যাওয়ার আগে যে আরো 10-12টা পৃষ্ঠা থাকে ম্যাথ বইয়ে, শুরুতে যে কতগুলো গল্প থাকে, এই গল্পগুলো আমরা কেউ পড়তে রাজি না। সূত্রগুলো স্যারে লিখে দিল, সূত্র মুখস্থ করলাম, তারপর অঙ্ক করে ফেললাম, সব শেষ। বইয়ে কি চলক কাকে বলে লিখা নাই? অবশ্যই আছে। হায়ার ম্যাথের অধ্যায় একেও আছে, জেনারেল ম্যাথ বইও আছে চলক কাকে বলে, কিন্তু কখনো পড়িনি আমরা। এক্স ওয়াই কে চলক বলে, অজানা রাশিকে চলক বলে, এগুলো লিখলে ম্যাথে নাম্বার দিবে না। ধরো এই একটা সেট, এই সেটটা আমরা লিখলাম x belongs to n, x is greater than 2, less than 5। এই কথার অর্থ কি? এর মান কত আসবে বলো? 3, 4। এর মান আসলো 3, 4। এই সেটের মধ্যে এই 3, 4 কে কি দ্বারা প্রকাশ করা হয়েছে? x দ্বারা না। তাহলে চলক হচ্ছে সেই চিহ্ন বা প্রতীক যা কোনো একটি সেটের সকল উপাদানকে নির্দেশ করে। যে প্রতীক বা চিহ্ন দ্বারা কোনো একটি সেটের সবগুলো উপাদানকে কি করে? নির্দেশ করে, তাকে কি বলে? চলক বলে। তাহলে এই x এর মান কয়টা এখানে? 2টা। আমি যদি এখানে 10 দিই বা 15 দিই, x এর মান আরো বাড়বে না? তাহলে এই x ইচ্ছে মতো মান নিতে পারবে। এই x এর মান কি হবে? ইচ্ছে মতো পরিবর্তনশীল। আমার এই অঙ্কে x এর মান একরকম হলে আরেক অঙ্কে x এর মান আরেকটা হতে পারে। আমরা গরুর দাম বের করতে বললে ধরি x, ছাগলের দাম বের করতে বললে, কলমের দাম বের করতে বললে কি ধরি দাম x। তাহলে x এর অনেকগুলো মান হতে পারে। x এর মান পরিবর্তনশীল, কিন্তু তোমাকে যদি বলি পাই এর মান, তুমি কি এক অঙ্কে একরকম বসাবা? সব অঙ্কে তো একই বসাবা। তাহলে এটা পরিবর্তনশীল নয়, এটা হচ্ছে ধ্রুবক। এটা হচ্ছে কি? ধ্রুবক বা কনস্ট্যান্ট। চলকের মান কি হবে? পরিবর্তনশীল। এই ভেরিয়েবল শব্দটার অর্থ হচ্ছে কি? পরিবর্তনশীল। এটি চলক নামে পরিচিত। কোন উপাত্ত বা ডেটা যদি প্রোগ্রামের ভিতর সঞ্চয় করতে হয় তাহলে চলক বা ভেরিয়েবল ব্যবহার করতে হয়। চলক বা ভেরিয়েবল হলো বক্সের মতো যার ভিতর নির্দিষ্ট কোনো ডেটা জমা রাখা হয়। এই বিষয়টা কি? কম্পিউটারের ওয়ার্কিং প্রসেস কারো জানা আছে? কম্পিউটার কিভাবে কাজ করে? তুমি ধরো ক্যালকুলেটর বা কম্পিউটারে 2 আর 3 কে যোগ করবা, সে কাজ করে কিভাবে? তুমি কিবোর্ডে 2 দিলা, যোগ দিবা, আর কি দিবা? 3 দিবা, এই তো। সে করে কি? কম্পিউটার কি করে? এই 2 কে নিয়ে মেমোরিতে রাখবে, আবার 3 কে নিয়ে কি করবে? মেমোরিতে রাখবে। তারপরে কম্পিউটারের ভিতরে একটা আলু আছে, নাম শুনছো? হ্যাঁ, এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। কম্পিউটারে খাওয়া জিনিস খালি একটাই, এটা হলো আলু। এটা এএলইউ মানে হচ্ছে কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। ও কি করবে? এই জিনিসটাকে কি করবে? যোগ করবে। যোগ করে ওই যোগফলটাকে আবার একটা কি রাখবে? মেমোরিতে রাখবে। তারপর সেখান থেকে গিয়ে আমার মনিটরে আমাকে উত্তরটা দেখাবে কত? 5। এই যে মেমোরিতে রাখে, এই মেমোরিতে যে রাখবো, আমরা যদি এটাকে প্রোগ্রামে করি তাহলে x এর মান ধরলাম কত? 2, y এর মান ধরলাম 3, z হচ্ছে তার যোগফল, যোগফল হচ্ছে 2 যোগ 3 বা x প্লাস y। তারপর সে আমাকে উত্তরটা দিবে কত? আমি যদি প্রিন্ট করতে বলি সে বলবে কত? 5। এই যে x, সে হচ্ছে চলক। x হচ্ছে কি? চলক।
সে মেমোরিতে একটা কি মেমোরি মানে এখানে বলা হচ্ছে একটা বক্স, এই বক্সের নাম দিলাম আমি কি এক্স, সেখানে মান আছে কে 2। প্রত্যেকটা ডেটাকে আমার কি করতে হবে, মেমোরিতে একটা লোকেশন দিতে হবে, একটা জায়গা দিতে হবে, ওই জায়গাটার একটা কি থাকবে, নাম থাকবে, ওই জায়গায় কি ধরনের ডাটা রাখবো তার একটা টাইপ থাকবে। যেমন আমি এখানে পূর্ণ সংখ্যা রাখছি, একটা ডেটা রাখলাম, আমি এখানে চাইলে এও রাখতে পারি, আমি এখানে একটা দশমিকও রাখতে পারি, বিভিন্ন ধরনের ডেটা রাখতে পারি। ঠিক আছে কথা? তাহলে চলক কি, যদি সংজ্ঞা আসে কি লিখবা, ভেরিয়েবল শব্দের অর্থ কি, পরিবর্তনশীল, এটি চলক নামে পরিচিত। এটার কি কাজ, কোনো উপাত্ত বা ডেটা যদি প্রোগ্রামের ভিতর সঞ্চয় করতে হয় তাহলে চলক বা ভেরিয়েবল ব্যবহার করতে হয়। চলক বা ভেরিয়েবল হলো বক্সের মতো যার ভিতর নির্দিষ্ট কোনো ডেটা কি রাখে, জমা রাখে। এরপর দেখো এই ভেরিয়েবলের নামকরণ, একটু আগে বলছি আমরা এক্স আর ওয়াই কে চলক বলে, এক্স আর ওয়াই কে কি বলে, চলক বলে। একটা প্রোগ্রামে আমাদের 100 রকমের কি থাকতে পারে, ডেটা থাকতে পারে, থাকে না, 100টা ডেটা আছে, কেন 100টা ডেটার নাম রাখতে হলে 100টা চলকের নাম রাখতে হবে। ধরো তুমি তোমার রেজাল্ট বের করবা, বার্ষিক পরীক্ষার রেজাল্ট, একটা রেজাল্ট বের করতে কত রকমের ডেটা লাগে, বাংলার এমসিকিউ একটা নাম্বার আছে, বাংলার সিকিউ আছে, আবার দুইটা মোট করবা, বাংলা টোটাল, বাংলার গ্রেড পয়েন্ট বের হবে, বাংলার লেটার গ্রেড বের হবে। তাহলে বাংলার জন্য আমার এতগুলো লাগছে, বাংলা প্রথমের জন্য একই রকম, বাংলা দ্বিতীয়তে, তাহলে এগুলো প্রত্যেকটা এক একটা চলক। যেহেতু তুমি এটা তো একটা নাম্বার আলাদা, এটা আরেকটা নাম্বার না, দুটোতে একই নাম্বার থাকবে, আলাদা আলাদা নাম্বার, তাহলে কম্পিউটারে জমা রাখতে হলে আলাদা নাম থাকতে হবে। তাহলে একটা রেজাল্ট বের করতে গেলে এরকম 100টা কি থাকবে, নাম থাকবে। ওই নাম কি সব এক্স ওয়াই দিয়ে লিখতে পারবা? তুমি বাংলাটাও এক্স লিখলা, ইংরেজিটাও এক্স লিখলা, তো পথে গেলে কোথাও এক্স এর সাথে দেখা হলে জিজ্ঞাসা করতে হবে তুমি কি বাংলার এক্স না ইংরেজির এক্স, এরকম হয়ে যাবে না? তাহলে নাম আলাদা আলাদা লিখতে হবে আমাদের। আলাদা আলাদা নাম লিখতে গেলে নামকরণের কিছু নিয়ম কানুন আছে, আমরা চাইলে যে কোনো নাম লিখতে পারবো। নিয়মগুলো কি দেখো, একটু পড়ে নাও, বই খোলো, বই আছে এখান থেকে, দেখে না কিন্তু বই দেখো। প্রথমটার নিয়মটা কি দেখো, ভেরিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে, এগুলো মার্ক করো বইয়ে অথবা এখানে খেয়াল করো, একটি শব্দ হবে। এই কথার অর্থ কি, তুমি কোন চলকের নাম, ধরো আমি লিখলাম বাংলা এমসিকিউ, এরকম দুই শব্দ হতে পারবে না। এই কথার অর্থ মাঝখানে কি থাকতে পারবে না, স্পেস। তোমার শব্দ অনেকগুলো হতে পারে, আলাদা আলাদা শব্দ অনেকগুলো হবে, কিন্তু মাঝখানে কি থাকতে পারবে না, স্পেস। তুমি চাইলে তখন এটাকে বাংলা এমসিকিউ এরকম, অথবা আলাদা করতে চাইলে একটা আন্ডারস্কোর দিয়ে এমসিকিউ আলাদা এরকম। তাহলে আমাদের প্রথম নিয়ম হচ্ছে শব্দ কয়টা হবে, একটা। একাধিক শব্দ দিয়ে আমরা ভেরিয়েবলের নাম লিখতে পারবো না, তবে চাইলে দুটি শব্দের মাঝে থাকা স্পেস গুলো বাদ দিয়ে তাদের একটি শব্দ হিসেবে ভেরিয়েবলের নাম দেওয়া যাবে। এই যে এক শব্দগুলো আমি স্পেসটা বাদ দিয়ে দিলাম। আবার চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেস বাদ দিয়ে তাদের মধ্যে একটি আন্ডারস্কোর কি করতে পারি, ব্যবহার করতে পারি। এক নম্বর নিয়ম গেল। পরের নিয়মটা দেখো, ভেরিয়েবল নামের প্রথম অক্ষর অবশ্যই এ টু জেড, ক্যাপিটাল এ টু জেড অথবা আন্ডারস্কোর হতে হবে। নামের প্রথম অক্ষর, ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর কিসের মধ্যে থাকতে হবে, স্মল লেটার এ টু জেড, ক্যাপিটাল লেটার এ টু জেড অথবা কি আন্ডারস্কোর। নামের প্রথম অক্ষরে কি দেওয়া যাবে না, 0 to 9 কোনো সংখ্যা দেওয়া যাবে না। এই এমসিকিউ একটা থাকবেই তোমাদের ভেরিয়েবলের নাম নিয়ে। নামের শুরুতে কি থাকতে পারবে না, 0 to 9 এই ধরনের কোনো সংখ্যা থাকতে পারবে না, কোনো চিহ্ন থাকতে পারবে না, বিশেষ চিহ্নগুলো কোনোটা থাকতে পারবে না। এই প্রতীকগুলোর কোনোটাই নামের শুরুতে থাকতে পারবে না। প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোর যে কোনোটাতে 0 to 9 হতে পারবে। এ কথার অর্থ কি, ধরো আমি একটা লিখতে চাচ্ছি 9 ম্যাথ, এটা হবে, হবে না। কিন্তু আমি চাইলে ম্যাথ 9, এটা হবে। 9 ম্যাথ লিখা যাবে না, শুরুতে অক্ষর দিয়ে সব সংখ্যা দেয়া যাবে না, কিন্তু প্রথম অক্ষরের পরে কি দেওয়া যাবে, সংখ্যা দেওয়া যাবে। ঠিক আছে,
ভেরিয়েবলের নামে অন্য কোন প্রতীক স্পেশাল ক্যারেক্টার গুলো নাম কি কি? $, @ বা মডুলো বা পার্সেন্টেজ, এই চিহ্নগুলোর কোনোটাই ব্যবহার করা যাবে না। নামের কোথাও থাকতে পারবে না, শুরুতে মাঝে শেষে কোথাও এই চিহ্নগুলো থাকতে পারবে না। পাইথন একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এই কথার অর্থ কি? কেস মানে কি? ছোট হাতের বড় হাতের আলাদা। তুমি এমসিকিউ লিখলে এমসিকিউ এম দিলে ক্যাপিটাল লেটার, পরে কোথাও ব্যবহার করতে গিয়ে লিখলে এমসিকিউ। পাইথনের কাছে এই দুটো শব্দ আলাদা। তুমি নাম লিখার সময় লিখলে এভাবে, পরে কোথাও ব্যবহার করতে গিয়ে এভাবে দিলে সে চিনবে না, এই চলকটাকে সে চিনবে না। বানান একই, কিন্তু কেসের বিষয় আছে, স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার। এই বিষয়টাকে, যে ল্যাঙ্গুয়েজ এই জিনিসটাকে আলাদা করে, তাদেরকে বলা হয় কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে পাইথন কি ধরনের ল্যাঙ্গুয়েজ? কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে একই অক্ষরে এই ধরনের, যেমন মাই ভেরিয়েবল, এই নামে লিখলে তুমি এটাকে আবার এই নামে লিখলে সেটা আলাদা আলাদা ভেরিয়েবল হবে, একই ভেরিয়েবল হবে না। কিওয়ার্ড, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কতগুলো স্পেশাল রিজার্ভ ওয়ার্ড থাকে, প্রত্যেক ল্যাঙ্গুয়েজে আছে রিজার্ভ ওয়ার্ড। ওই ওয়ার্ড গুলো প্রোগ্রাম বিভিন্ন কাজে ব্যবহার করে, বিভিন্ন ফাংশনে ব্যবহার করে, ওইগুলোকে ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। যেমন পাইথন 3.10 ভার্সন, এখন যেটা চলতেছে, এই ভার্সনে 35টা কিওয়ার্ড আছে। এমসিকিউ প্রশ্ন, তাহলে পাইথনে কিওয়ার্ড সংখ্যা কত? 35। এর ভিতর তোমাদের জন্য কতগুলো দেয়া আছে, এগুলো সব মুখস্থ করবা, বইয়ে মার্ক করে নাও। এগুলো এমসিকিউ। নিচের কোনটি কিওয়ার্ড, তাহলে এগুলো মুখস্থ না থাকলে লিখতে পারবো না। নিচের কোনটি ভেরিয়েবল হতে পারে না, তাহলে এগুলো তুমি 5টা শিখলে আরগুলো শিখলে না, তাহলে উত্তর করতে পারবো না। বইয়ে দাগ দিয়ে নাও। ঠিক আছে, পরের অংশে ডেটা টাইপ। একটু আগে বলছি আমরা মেমোরিতে আমরা যে ডেটা রাখবো চলক, ওই চলকে কোন ধরনের ডেটা রাখবো এটা আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। কেন লাগে এটা? ধরো x = তুমি ধরলা 2, y ধরলা 3, দুটো জিনিস বের করবা, সাম আর এভারেজ। প্রোগ্রাম আমরা কালকে করব, নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যাল করব। সাম কি করবে? সে x + y করবে, আর এভারেজ কি করবে? সামকে 2 দিয়ে ভাগ করবে, সামকে 2 দিয়ে ভাগ করবে। এখন আমি এই যে মেমোরিটা রাখলাম, যেখানে তার জন্য স্পেস ঠিক করলাম, বললাম যে ও হবে ইন্টিজার, x কে বললাম ইন্টিজার। ও ইন্টিজার মানে বুঝো তো? ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা, যেখানে দশমিক থাকতে পারবে না। আমি এটাকেও বললাম পূর্ণ সংখ্যা। দেখো তো উত্তর কি আসবে? সামের উত্তর কি আসবে? 2 3 কত? 5। এটার উত্তর কত আসবে? 5/2 = কত? 2.5। এখন আমি তো বলছি ইন্টিজার, ও কি 2.5 উত্তর দিতে পারবে আমাকে? পারবে না। সে আসবে কি? সে উত্তর দেখাবে শুধু 2, 0.5টা দেখাবে না। তো এটা কি সঠিক উত্তর হবে? তখন আমার মনে হচ্ছে না, কি ক্যালকুলেটর বানালাম, ক্যালকুলেটরে ভুল উত্তর দিচ্ছি। কেসটা বুঝছো? তাহলে আমাদেরকে আমার আগে থেকে ঠিক করতে হবে যে আমার এই চলকটা কি ধরনের মান ধরবে, আমি কি ধরনের ইনপুট দিব। আমার ক্যালকুলেটর তো শুধু পূর্ণ সংখ্যা যোগ করার জন্য না, তাহলে দশমিক যোগ করার জন্য হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাকে ডেটা টাইপ দিতে হবে দশমিক। তাহলে ডেটা টাইপ জিনিসটা কি? ডেটা টাইপ বলতে সাধারণত কোন ডেটা কম্পিউটার মেমোরিতে কি পরিমাণ মেমোরি নেবে। এই ডেটা ইন্টিজার ধরলে তার সাইজ হবে একরকম, এটাকে যদি তুমি ভগ্নাংশ ধরো, ফ্লোটিং নাম্বার ধরো, তার সাইজ হবে আরেক রকম, স্ট্রিং ধরলে হবে আরেক রকম। ডেটা টাইপের উপর তার সাইজ নির্ভর করে, সে কতটুকু মেমোরিতে লোকে। এগুলো তোমাদের নাই, তোমাদের স্ট্রিং এর জন্য কত সাইজ লাগে বা ইন্টিজার হলে কত সাইজ লাগে, সাইজটা তোমাদের পড়তে হবে না, শুধু সংখ্যাটা পড়লে হবে। তাহলে ডেটা টাইপ নির্ধারণ করে সে কত বিট বা কত বাইটের হবে, এবং প্রসেসর তাকে কিভাবে ব্যবহার করবে ডেটাটা প্রসেস। এই যে এখানে সমস্যাটা হচ্ছে, আমরা বললাম তাকে ইন্টিজার, তাহলে প্রসেসর তাকে উত্তরটা দিবে কি হিসাবে? ইন্টিজার হিসাবে, দশমিক হিসাবে দিতে পারবে না।
তাহলে আমরা ভুল উত্তর পাবো তখন। তাহলে আমাদের কি কি ধরনের ডেটা ব্যবহার হচ্ছে একটু দেখো। প্রথমটা কি? ইন্টিজার। ইন্টিজার সংক্ষেপে লিখা হচ্ছে আইএনটি। ইন্টিজার মানে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে ইন্টিজার নাম্বার বলে। তাই ভেরিয়েবলের পূর্ণ সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপকে বলা হয় কি? ইন্ট। ইন্ট হলো ইন্টিজারের কি রূপ? সংক্ষেপ। এগুলো প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন, তোমরা লাইন বাই লাইন না পড়লে এই এমসিকিউ গুলো আনসার করতে পারবে না। এমন একটি উদাহরণ দেওয়া হলো ইন্টিজার ডেটা টাইপ। তারপর একটা ফ্লোট। ফ্লোট কার জন্য? দশমিক যুক্ত সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ যেগুলো সেগুলো ডাটা টাইপ কি? ফ্লোট। এগুলোকে বলা হয় ফ্লোটিং নাম্বার। ফ্লোটিং নাম্বার সংক্ষেপে বলা হচ্ছে কি? ফ্লোট। এখানে কোন ধরনের ডেটা থাকবে? ভগ্নাংশ। ধরো আমি একটা সংখ্যা নিলাম 2, এর ডেটা টাইপ আছে ইন্টিজার, নাকি? আমি এর ডেটা টাইপ চেঞ্জ করে ফ্লোট করলাম, তাহলে 2 এটার কি হবে? গুড, 2.0 হয়ে যাবে। কথা বুঝছো? এই পূর্ণ সংখ্যাটার শেষে একটা কি আসবে? এটা তো প্রত্যেকটা ফ্লোটিং এ রাখলে প্রত্যেকটা শেষে দশমিকের মান আসবে। এরপর আসো ডাটা টাইপ কি? এসটিআর, স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে টেক্সট। তুমি যদি ডেটা হিসেবে টেক্সট ব্যবহার করো, ধরো তুমি একটা অক্ষর নিলে শুধু এ, তাহলে এ যে এই টেক্সট, এর ডেটা টাইপ হবে কি? স্ট্রিং। অথবা তুমি বাংলাদেশ শব্দটা নিলা পুরো, তাহলে তার ডাটা টাইপ হবে কি? স্ট্রিং। তাহলে কোন একটা টেক্সট তোমাদের প্রশ্নে আসতে পারে, একটা লেখা দিল, এর ডাটা টাইপ কি? তাহলে যদি টেক্সট হয় তার ডাটা টাইপ কি হবে? স্ট্রিং। নেক্সট কি? বুল। বুল হচ্ছে বুলিয়ানের সংক্ষিপ্ত রূপ। এমসিকিউ প্রশ্ন, বুল কার সংক্ষিপ্ত রূপ? বুলিয়ানে। বুলিয়ানে শুধু 2 রকমের তথ্য রাখা যায়। এমসিকিউ প্রশ্ন, বুলিয়ানে কয় ধরনের তথ্য রাখা যায়? 2 ধরনের। কি কি? ট্রু আর ফলস। এখানে তুমি চাইলে, আমি টেক্সটের ক্ষেত্রে ইচ্ছে মতো সব লিখতে পারবো, কিন্তু বুলিয়ান ডেটা টাইপে শুধু 2 ধরনের ডেটা রাখতে পারবো। কি কি? ট্রু এবং ফলস। পরে কি লেখা আছে দেখো, পাইথনে এই 4 রকম ছাড়াও আরো ডেটা টাইপ আছে, যা আমাদের লেভেলে আমাদের এটা দিয়ে চলবে এরকম বলতে চাচ্ছে। লাগলে আমরা প্রোগ্রাম চালার সময় তখন দেখবো ভিন্ন ভিন্ন ডেটা টাইপ আসতে পারে। ইয়েস নো দিলে ট্রু ফলস দেখাবে। আমরা যদি ডেটা টাইপে যে রেজাল্ট আনতে যাই তখন এখানে ট্রু আর ফলস এটা আসবে। ইয়েস নোই বুঝাচ্ছে, কিন্তু আমাদের রেজাল্ট দিবে কিসে? ট্রু এবং, অথবা আমি কোন একটা মান রাখলাম, মনে করো 2, আমি এখানে মান আছে কি নাই এটা দেখতে চাচ্ছি, তাহলে আমাকে দেখাবে সে কি? ট্রু। এর পরের অংশ দেখো। আমরা আজকে থিওরির অংশটা পুরোটা শেষ করার চেষ্টা করব, আগামীকাল কোড করব। সূত্র তো সবার জানা আছে। এগুলাকে আমরা এমনি বীজগণিতে কি বলছো? সূত্র। এটা একটা সূত্র। সূত্র অবেদ ভিন্ন ভিন্ন নামে পড়ে আসছে। প্রোগ্রামিং এর ভাষায় এই জিনিসটাকে বলা হয় এক্সপ্রেশন। এটাকে বলা হয় কি? এক্সপ্রেশন। এখানে দুটো জিনিস আছে, মাঝে যে চিহ্নগুলো আছে এই দুটোকে বলা হয় অপারেটর। এটাকে বলা হয় কি? অপারেটর। আর বাকি যেগুলো আছে এদেরকে বলা হয় অপারেন্ট। তাহলে 3টা শব্দ এখানে, অপারেন্ট, অপারেটর আর এক্সপ্রেশন। যে কোনো কিছু তুমি লিখলে, মনে করো a স্কয়ার প্লাস 5 লিখলা, এটা একটা কি? এক্সপ্রেশন। এটা একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনে কি কি থাকে? অপারেন্ট আর কি? অপারেটর। প্রথম আমরা পড়ব অপারেটর। অপারেটর কি? পাইথনে অপারেটর হলো বিশেষ প্রতীক যা ডেটা বা ভেরিয়েবলের উপর নির্দিষ্ট অপারেশন। ধরো আমি অপারেটর হিসেবে ব্যবহার করলাম প্লাস, তাহলে সে ডেটাগুলোকে কি করবে? যোগ করবে। মাইনাস দিলাম, সে বিয়োগ করবে। তাহলে নির্দিষ্ট অপারেশনটা করবে। কি কি অপারেশন? সেটা হতে পারে গাণিতিক কাজ, হতে পারে তুলনার কাজ, হতে পারে অ্যাসাইনমেন্ট ইত্যাদি কি করবে? সম্পাদন করবে। কে? অপারেটর। তাহলে আরেকবার পড়ো, অপারেটর কি?
অপারেটর কি কাজ করে? এগুলো দুইয়ের জন্য আসলে একটু আগে কে যেন বলছে এক পৃষ্ঠা লিখো, এক পৃষ্ঠা লিখতে কষ্ট হয়ে যাবে। এর ভিতর যদি মনোযোগ দিয়ে বানানো মানে যেটা আছে এটাও যদি মুখস্থ ঠিক করে করে না যাও তো এক লাইন লিখতেও কষ্ট হয়ে যাবে, এক পৃষ্ঠা তো পরে তো বাংলা ইয়ে তুমি বানায় লিখে দিবা, এক পৃষ্ঠা ঘুরে ফেলবা তা না। ছোট প্রশ্ন আসতে পারে না? অপারেন্ট কি এটাও তো আসতে পারে। এবার আসলে বিভিন্ন প্রকার অপারেটর গুলো দেখবো আমরা। প্রথম যে অপারেটর, গাণিতিক অপারেটর। কয় ধরনের অপারেটর নাম পড়ছিল আগের পৃষ্ঠা বলো তো? এর আগের পৃষ্ঠা ভুলে গেছি। এখানে দুই ধরনের ছিল, তিন ধরনের ছিল, গাণিতিক, তুলনা, অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, প্রথম কোনটা? গাণিতিক অপারেটর। এগুলো সব চিহ্ন তোমরা। এটার কি কাজ? কাকে যোগ করবে? দুইটা সংখ্যাকে লিখে দিবা পরীক্ষায়, জিরো দিয়ে দিবে। এখানে সংখ্যা যোগ করবে না সে, এখানে দুটা অপারেন্ট অথবা দুটা চলককে যোগ করবে। আমি বলছি তোমাকে এক্স মানে এখানে সে এক্স আর ওয়াই কে যোগ করবে, এক্স এর মান তুমি যা দিবা তাই হবে। এক্স তো চলক, সে ভিন্ন ভিন্ন কি নিতে পারবে? মান নিতে পারবে। প্রোগ্রাম যোগ করবে যে এক্স আর ওয়াই কে, এবার এক্স এর জায়গায় তুমি যাকে দিবা তাকে যোগ করবে সে। কথা বুঝছো? মেমোরিতে তুমি যাকেই রাখো, তুমি 10 কে রাখলে 10 কে যোগ করবে। তাহলে বিয়োগ একই, দুটো অপারেন্ট অথবা দুটো চলক। এটা কি চিহ্ন? গুণ। এটা ভাগ, এটা না। প্রোগ্রামে এই চিহ্নের নাম হচ্ছে মডুলো। মডুলো মানে হচ্ছে ভাগশেষ, ভাগশেষ বা রিমাইন্ডার। ভাগশেষ বা কি রিমাইন্ডার। এই প্রশ্ন কমন দেখবা অনেক স্কুলে, যাদের সিলেবাসে বা মানে গত পরীক্ষা থাকলে হয়তো আসতে পারে এই ধরনের প্রশ্ন। 5% 2 ইজ ইকুয়াল কত? তো 5 এর 2% ক্যালকুলেটরে টিপে বেরিয়ে যাবে। 5 গুণ 2% দিয়ে দিছে না? যদি আসে এরকম দিয়ে দিবে আর কি। 5 এর 2% বুঝাইতো নাকি? না, এটার অর্থ হচ্ছে 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত। প্রোগ্রামে এর অর্থ হচ্ছে কি, 5 কে তুমি কত দিয়ে ভাগ করবা? 2 দিয়ে ভাগ করবা, 2 দুগুণে 4, অবশিষ্ট কত? 1। এটার উত্তর হচ্ছে 1। এই ধরনের প্রশ্ন আসবে এমসিকিউতে। কথা বুঝছো? তাহলে এই চিহ্নটার কি নাম? নাম হচ্ছে মডুলো। এটা দিয়ে কি বের করে? ভাগশেষ বের করে। এটা কমন প্রশ্ন, বেশিরভাগ ক্ষেত্রে আসে। এটা আসছে তোমাদের? এরপর দেখো, কম্পারিজন বা তুলনা করার অপারেটর বা রিলেশনাল অপারেটর। দুটো অপারেন্ট বা দুটো চলক তুমি নিলা, এদের মধ্যে তুলনা করবা, এরা কি সমান, না ডানেরটা বড় না বামেরটা বড়, এই ধরনের তুলনা করবে। এই তুলনা করতে গেলে যে অপারেটর গুলো ব্যবহার হয় কি কি? ইকুয়াল। দেখো এখানে ইকুয়ালটা মানে কি? দুটো সমান চিহ্ন। দুটো সমান চিহ্ন দিয়ে সমান বুঝায়, একটা দিয়ে অন্য কিছু বুঝায়, সেটা পরে আসতেছে। তারপরে এটা হচ্ছে নট, এটা হচ্ছে ইকুয়াল। নট ইকুয়াল, এই তিনটে চিহ্ন মনে রাখবা। এটা হচ্ছে নট, এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে অর। নট, এন্ড, আর কি? অর। তাহলে এখানে ব্যবহার হচ্ছে এই চিহ্নটা, এটার নাম কি? নট। নট ইকুয়াল, নট ইকুয়াল। আর এগুলো তো আমাদের জানা আছে, গ্রেটার দেন, লেস দেন। এখন ম্যাথের ক্ষেত্রে গ্রেটার দেন আর ইকুয়াল আমরা কিভাবে লিখি? এভাবে লিখলাম বা এভাবে লিখে দিই, কিন্তু প্রোগ্রামে এরকম লেখা যাবে না, এই চিহ্নটা নাই এখানে। এখানে কিভাবে লিখতে হবে? গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। তাহলে চিহ্নগুলো কি কি? ইকুয়াল, নট ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন, গ্রেটার অর ইকুয়াল। এগুলো কি ধরনের অপারেটর? কম্পারিজন অপারেটর বা রিলেশনাল অপারেটর। যে নাম থাকে তোমরা ওইভাবে ব্যবহার করবা। এটাই। এখন এই যে দুটো সমান চিহ্ন বললাম, দুটো সমান চিহ্ন দিয়ে কি বুঝায়? সমান। আর একটু আগে আমি লিখার সময় খেয়াল করছো কিনা, x ইজ ইকুয়াল টু লিখছি, কারণ সমান চিহ্ন কিন্তু একটা দিলাম। একটা সমান চিহ্ন আর দুটো সমান চিহ্নের মধ্যে পার্থক্য কি?
হ্যাঁ, এটা হচ্ছে মান অ্যাসাইন করা। আমরা যে এখানে তিনটা শিখলাম, আরেকটা কি ছিল? অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইন করার কাজটা করে কে? একটা সমান চিহ্ন। একটা সমান চিহ্ন দেওয়া, অর্থাৎ এই এক্স এর মান ধরলাম আমরা কত? 2। এক্স এর মান হিসেবে 2 অ্যাসাইন, ঠিক আছে? এটা দিয়ে এক্স 2 সমান, এটা বুঝাচ্ছে না। সমান হলে দুইটা সমান চিহ্ন থাকবে। কথা ক্লিয়ার? বই খোলো, 116 পৃষ্ঠা খোলা আছে, নিচে একটা ছক আছে, একটু দেখে নাও। ভেরিয়েবলের সঠিক আর ভুল। বই আনো নাই? আচ্ছা, ওয়ান দিতে পারবা, এল দিতে পারবা, কিন্তু এই চিহ্নটা দেওয়া যাবে না, কারণ এটা নট এর চিহ্ন। এটা বলতে চাচ্ছে যে এই নট চিহ্নটা ব্যবহার করা যাবে না। হয়েছে সবার দেখা? পারবা? শিওর? প্রশ্ন দিচ্ছি, দেখো এখানে কোন ভেরিয়েবলটার নাম ভুল আর কোনটা সঠিক। প্রথম থেকে আসো, সেকেন্ডে যাও না। প্রথম ভেরিয়েবলের নামটা ঠিক আছে কিনা? কেন ভুল? ক্যাপিটাল লেটার কি হতে পারবে না? নামের শুরুতে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, আন্ডারস্কোর তিনটেই হতে পারবে না। এটা গ্যাপ না, এটা ওয়ান এর জন্য এমনি কমন। তাহলে প্রথমটা ঠিক থাকবে। শর্তগুলো কি কি ছিল? প্রথমে সংখ্যা থাকতে পারবে না, মাঝখানে কোনো স্পেস থাকতে পারবে না, বিশেষ চিহ্নগুলো থাকবে না। তাহলে এর কোনোটা এখানে নাই, তাহলে এটা সঠিক। আর যদি এটা যদি মনে করে স্পেস হয় তাহলে এটা ভুল। ঠিক আছে, পরেরটাতে কেন? তাহলে শুরুতে কি দিয়ে আছে? সংখ্যা দেয়া, এই কারণে ভুল। পরেরটা কেন সঠিক? স্মল লেটার তো ভুলের ইয়ে না, হ্যাঁ, মানে ভুলের কোনো কারণ নাই। এই এতগুলো ঝামেলা, এই যে 0, 3 অনেক কিছু আছে, কোনোটাতে ভুল হবে না। এত জনে যেহেতু বলতেছ, ঠিক আছে। তারপরটা কেন ভুল? কেন? আমরা লিখি তো, আমি আমার নাম লেখার সময় এইভাবে দিই অনেক সময়, প্রোগ্রামে দেওয়া যাবে না। তাহলে এটার কারণে চিহ্নের কারণে কি হবে না, এটা ভুল। তারপরে কি বলেছি, ক্লাস 10 ছিল টাইগার বানান, এরকম টাইগার বানান ভুল না। এটা টাইগার বানান পুরো ভুল লিখছে, কতগুলো ই দিয়ে রাখছে এখানে। হবে? চলক হিসাবে চলবে? চলবে, এখানে বানানগুলোর কোনো বিষয় নেই। ঠিক আছে, তোমাদেরকে কনফিউজ করার জন্য পরীক্ষা এরকম দিবে, নিচের কোনটি সঠিক চলক নয়, দেখবা বানান ভুল দিয়ে শব্দ একটা দিয়ে আছে, তুমি মনে করবে এটা বানান ভুল, এটা সঠিক চলক হবে না। যেমন ভেরিয়েবল শব্দটার ভিতর বানান ভুল করে চলক হিসেবে দিয়ে দিল, তুমি দেখবে যে ভেরিয়েবল বানান তো ভুল, তাহলে এটা ভেরিয়েবল না। ঠিক আছে, তারপর একটা কেন? মাঝে কি আছে? স্পেস আছে, এই জন্য এটা ভুল। ঠিক আছে, এতটুকুই। থিওরি অংশ পুরোটা পড়ে নিবা। নেক্সট ক্লাসে আমরা প্রোগ্রামের ছোটখাটো কিছু প্রোগ্রাম করে বাকি অংশটা ইয়ে করবো।